নিফটি এখান থেকে কি সাপোর্ট নেবে, অর্থাৎ 25,800 থেকে কি সাপোর্ট নেবে, না 25,800 নিচে নেমে যাবে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে? এটি এখন সবথেকে বড় প্রশ্ন। এবং আগের দিনে আমাদের কাছে কি প্রশ্ন ছিল? আসল প্রশ্ন ছিল যে 26,000-এর দিকে যাবে না 25,900। আমরা দেখলাম যে নিফটি কোনটাকে চুজ করলো এবং নিফটি কিন্তু 25,900 লেভেলকে ভেঙে নিচে এসেছে। এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে 25,840-40-এর একটা গুরুত্বপূর্ণ লেভেলকেও সে ভেঙে তার কিছুটা নিচে নেমে এসেছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে ডেলি টাইম ফ্রেমে, সেখানে কিন্তু একটা সাপোর্ট আছে, এমন নয় যে সাপোর্ট নেই। তো চলুন নিফটিকে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা কোনো রকম ট্রেড নেবার আগে নিজের মতো করে অ্যানালিসিস করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। চলুন এক এক করে প্রথমে বোঝার চেষ্টা করি। দেখুন 25,800 150 পয়েন্টের কাছাকাছি নিফটি কিন্তু নেমে এসে দাঁড়িয়ে রয়েছে। 25,800 আপনার সম্মানটা কোনো রকমে রক্ষা করেছে, যে 800কে আমি টিকিয়ে রাখলাম। 750 অব্দি নিচের দিকে গেছিলো, কিন্তু 800কে টিকিয়ে রেখেছিল। যে দীর্ঘ দুদিন একটু মারপিট চলছিল, সেই মারপিট থেকে একটুখানি নিচে বেরিয়ে সে কিন্তু কি করেছে, নিচের দিকে এসেছে। যদি মন দিয়ে দেখেন নিচের দিকে, তাহলে দেখবেন মার্কেট কিন্তু আগের দিনে 25,953-তে সে দাঁড় করিয়েছিল, অর্থাৎ 26,000-এর দোরগোড়া পর্যন্ত ক্লোজিং দিয়েছিল। আজকে ওপেনই হয়েছে 50 পয়েন্ট নিচে। 50 পয়েন্ট নিচে ওপেন হয়েছে 900-906-এর কাছাকাছি। মার্কেট সেখান থেকে কিন্তু কি করেছে, একটুখানি নিজেকে সংযত করার চেষ্টা করেছিল। হয়তো ভেবেছিল যেখান থেকে আমি উঠে যাব, কিন্তু উঠতে পারেনি। একদম যেখানে ওপেন হয়েছে সেটাই কিন্তু হাই। তাকিয়ে দেখুন, যেখানে ওপেন হয়েছে সেটাই কিন্তু হাই। ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল তৈরি করে, উইচ ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে এসেছে 25,752 অবধি, এবং সেখান থেকে মার্কেট একটুখানি রিকভারি করে আপনার কোনো রকমে আপনার মান সম্মানটাকে টিকিয়ে রেখেছে। এক এক করে বোঝার চেষ্টা করি। আগের দিন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম কেন সেখানে দুদিন থেকে সে আটকানোর চেষ্টা করছে বা স্লো একটা জায়গাতে যাচ্ছে বা রেঞ্জ বাউন্ড হচ্ছে। কারণ দেখুন রেজিস্ট্যান্স এসেছিল, আজকে বুঝতেই পারছেন সে রেজিস্ট্যান্সটা ফেস করলো সেখানে এবং একটুখানি নিচে নেমে স্লিপ করলো। এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স এরিয়াতেই রয়েছে এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। এটাকেও যদি হারিয়ে ফেলে, অর্থাৎ এই সাপোর্ট জোনটাকেও যদি হারিয়ে ফেলে, এই যে জায়গা এখানে, তার উপরে যেহেতু মার্কেট উঠেছে, সুতরাং এটি এখন সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এটাকেও যদি হারিয়ে ফেলে, তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে আবার নামার চেষ্টা করবে। এখানে দেখে অতটা বুঝতে পারবেন না, কিন্তু যত আপনি আস্তে আস্তে বিভিন্ন টাইম ফ্রেমে ঢুকবেন, তত কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। দেখুন উইকলি ক্যান্ডেলে আপনারা কি দেখেছেন? আমি বলেছিলাম যে এই জায়গাটা আজ একটা গুরুত্বপূর্ণ লেভেল, সেটা কিন্তু কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতেই পারছেন। দুদিন থেকে মারপিট চলেছে সেখানে, 2-3 দিন থেকে মার্কেট চলেছে, সেখানে জিততে পারেনি। দেখুন একদম সেখানে ধাক্কা খেয়ে মার্কেট কী করেছে, মার্কেট এই যে দুটো রেঞ্জের মাঝে একটা সেফ জোন ছিল, যেখানে সে আটকে রাখতে পারতো, নিজেকে পারলো না। আমাদের যে সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্টটাকে কিন্তু ভেঙে তার নিচে ক্লোজ দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে কি উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই? নিশ্চয়ই আছে। আরও একটু নিচে এসে এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু বাউন্স ব্যাক সে করতে পারে, অর্থাৎ 700 650 এই রেঞ্জে এসে কিন্তু ধাক্কা খেয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আপাতত দেখে কি মনে হচ্ছে, আপাতত দেখে এটা স্পষ্ট মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স ফেস করছে। ডেলি টাইম ফ্রেমে দেখলে পরে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমরা 26,000-এর মতো করে ভেবেছিলাম, আমরা এখান থেকে 25,000 অর্থাৎ 25,800 থেকে উদ্ধার হয়ে এই পর্যন্ত গেলাম। তারও আগে 25,500 থেকে উদ্ধার হয়ে আমরা গেছি 26,000, সেখানে ধাক্কা খেয়ে সে নিচে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে কেবলমাত্র এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসবে, এই ধরনেরই কি গল্প হবে? না, এখান থেকে এখানে গেল এবং এখান থেকে এই পর্যন্ত এলো, এখানে সাপোর্ট নিল এবং তারপর মার্কেট আবার উঠবে। যদি হয় তাহলে লোটাকে তুলে নিয়ে যাবে। এখন আমরা তো সেই আশাটাই করব যে এটা হতে পারে বা হোক। এখন দেখার কথা যে সেটা হচ্ছে কি হচ্ছে না। তো ভালো করে দেখুন, যদি একটু বড় টাইম ফ্রেমে আপনারা এই বিষয়টাকে দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু একটা মোটামুটিভাবে সাপোর্ট জোনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তাকিয়ে দেখুন একটুখানি তার নিচ অবধি কিন্তু আমরা বলতেই পারি যে এইটা হচ্ছে মোটামুটিভাবে ভালো সাপোর্ট জোন। এখন দেখুন এখানে থেকে মার্কেট এখানে দাঁড়িয়েছিল, এখান পর্যন্ত গেছে, এম প্যাটার্ন তৈরি করে নিচে এসেছে। আবার যখন গেল তখন একটা গ্যাপ আপ তৈরি করে মার্কেট গেল, রিটেস্ট করলো, উপরে গেল, আবার নিচে নামলো, আবার তুললো, আবার নিচে নামলো, আবার গেল, আবার নিচে নামলো। এখানে একটা
হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, তারপর আবার একটা তৈরি করলে আবার বারে বারে সে কিন্তু চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার, কিন্তু তাকে এই অঞ্চলের বেশি যেতে দিচ্ছে না। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, নিচে আসছে, এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে মার্কেট সাস্টেন করার চেষ্টা করলো, নিচের দিকে পড়লো, এখন বহু কষ্ট করে আবার সেই তার উপরে উঠেছিল এবং সেখান থেকে আবার নিচে নামিয়েছিল, মার্কেটে বায়াসটা আবার নিয়ে তুললো। তাহলে এই যে এতক্ষণের এই যে গল্প, তাতে আপনারা কি বুঝতে পারলেন? এই গল্পটাতে বুঝতে পারলেন যে এই জায়গাটা কিন্তু ছাড়তে চাইছে না, বায়াসরাও ছাড়তে চাইছেন না এবং সেলাররাও ছাড়তে চাইছেন না। সেই জন্যই কিন্তু আমরা এই জায়গাটাতে যে বারে বারে মারপিট দেখছি, সেই বারে বারে মারপিটের এরিয়া কিন্তু সেই জায়গাটা। আপনারা তাকিয়ে দেখুন, এই জায়গাটা কিন্তু বারে বারে মারপিট হবারই জায়গা, এবং সেই জন্যই এখন নিফটি কিন্তু এই রকম ধরনের একটা মুভমেন্ট করছে। তো নিচে যে সাপোর্ট জোনটা আছে, সেই সাপোর্ট জোনের কাছেই মার্কেট আপাতত দাঁড়িয়ে রয়েছে। এখন আবারও কি মার্কেট সেখান থেকে নেমে এবারে কি ফাইনাল নামতে লাগবে? তো সেটাই আমাদের কাছে এখন সবচাইতে বড় প্রশ্ন। আমরা এখন দেখতে চাইবো যে এই জায়গাটা টেকে না তার নিচে এসে রেখে। যদি লেভেলগুলোকে দেখেন, তাহলে লেভেলগুলো আপনাকে কি বলবে? লেভেলগুলো বলছে যে 25,500 লেভেল থেকে সে 800-তে দাঁড়িয়ে আছে। এখন যেখানে প্রশ্ন, আমাদের মেন প্রশ্ন, যে সত্যিকারের কি এখানে দাঁড় করানোর চেষ্টা করবে? চেষ্টা তো একটা করবে, ধাক্কা একটা খেয়েছে, চেষ্টা একটা করবেই। এখন দেখুন যে মার্কেট কালকে কোথায় খুলছে, একদম ভালো করে মাইন্যুটলি লক্ষ্য করার চেষ্টা করুন যে মার্কেট কোন জায়গাতে খুলছে। এবং আপনি একটু বড় করে দিই, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু মার্কেটকে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না 25,900-র উপরে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এরিয়ার উপরে যতক্ষণ না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে সে বুলিশ হতে পারে। অর্থাৎ মার্কেট যদি একবারে 100 পয়েন্ট উপরে খেলো এবং এখানে সাস্টেন করে বা এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, ফাইন। যদি মার্কেট এরকম কোথাও খোলে, তাহলে এইরকম রেঞ্জেই সে আবদ্ধ থাকতে পারে, এটাকে ভাঙলে সে নিচের দিকে ভাববেন। আর মার্কেট যদি বাই চান্স হাল ছেড়ে দেয়, নিচে আসে, তাহলে কিন্তু ধাক্কা খাবেন। একটা জিনিস দেখুন, নিচের দিক থেকে বাইং করে এই পজিশনটাকে রাখার চেষ্টা করছে, রাখতে পারলো কি পারলো না, রাতের মধ্যে কি হবে, সকালবেলায় কি হবে, সেটা আমরা কালকেই জানতে পারবো কোন জায়গাতে খুলবে। আমরা কেউই জানগুরু নই, আমরা বলে দিতে পারবো না যে কি হচ্ছে, মার্কেট কি হচ্ছে সেটা দেখব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিফটি নিতে চলেছে। কিছুটা অন্তত পক্ষে কয়েকটা পয়েন্টের জন্য আমরা ভাবতে পারি। এই রকমভাবে আপনারা কিন্তু একটা রেঞ্জকে তৈরি করতে পারেন, এই 25,800-র নিচে আর 25,900-র উপরে। এটাকে মেনটেন করার চেষ্টা করুন এবং লেভেল দেখতে চান। আরও নিখুঁতভাবে লেভেল আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে পাবেন। দেখুন, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দুটি দাগ দিয়েছিলাম, আমাদের মনে আছে, এবং আমি এটাকে কী বলেছিলাম, না এটা কিন্তু আমাদের কি তৈরি হয়েছে, না বুলিশ পিনাট তৈরি হয়েছে। বুলিশ পিনাট কিন্তু আমাদের লেভেল কত দিচ্ছিল? 26,700-র কাছাকাছি দিচ্ছিল। এখন উপরের দিকে ভাঙলে পরে উপর দিকে ভাবনা চিন্তা, নিচের দিকে ভাঙলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা। আজকে নিচের দিকে ভেঙেছে এবং একটা থেকে আর একটা লেভেল পর্যন্ত দিয়েছে। একটুখানি বড় করে দেখুন, বা আমি আরও একটা লেভেল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেল। সেই লেভেলটা কি না, সেই লেভেলটা আপনারা কিন্তু অনায়াসে দাগ দিতে পারেন, যে মনে করতে পারেন এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে টাচ করলাম আর এই অংশটাকে এইখানে টাচ করলাম। আপনারা কিন্তু এইভাবে এই জিনিসটাকে ভাবতে পারেন এবং মার্কেটটাকে ভাবতে পারেন। তো মার্কেটটাকে অনায়াসে আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করতে পারেন, এবং যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে এই রেখাটাকে বাদ দিয়ে এই ট্রেন্ড লাইনটাকে নিয়েও কিন্তু একটা বুলিশ পিনাট হয় এই নিচে থেকে, এবং যার ফল কিন্তু এখনও পর্যন্ত উপরের দিকেই আছে। কিন্তু আপনারা নিজেরা টেনে রাখুন এবং এটাকেও এইভাবে টেনে নিতে পারেন। তাহলে কি হবে না, উপরের দিকে গেলে পরে আপনি একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত বা একটা ট্রেন্ড লাইন পাবেন। আমি আপনাদের সঙ্গে সেটাকে এঁকে দিচ্ছি, বা এটাকে টেনে নিয়ে এসে একটু বাড়িয়ে দিই, তাহলে পরে বিষয়টা পরিষ্কার হবে। এইভাবে মার্কেটটা আবার কিন্তু যদি আজকের পর থেকে ভেঙে পড়ে যায়, তো ভেঙে যাবি, উপর দিকে গেলে উপরের দিকে যাবি। এইভাবে ট্রেন্ড লাইনটাকে মেনটেন করুন এবং দেখুন একদম আমাদের এখান থেকে টার্গেট নিচে 25-এ, অর্থাৎ 750 বা 750, 52, 740 যে জায়গাটা ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট নিচে সাপোর্ট নেবারই কথা। কারণ আরও ছোটো টাইম ফ্রেমে আপনি ঢুকছেন। এখানে দেখুন বেশ কিছুটা সময় কাটিয়েছিল, মার্কেটকে বোঝার চেষ্টা করুন, বেশ কিছুটা সময় কাটিয়েছিল। বড় ক্যান্ডেল নিচে নামিয়েছিল, বড় ক্যান্ডেল উপরে তুলেছিল, বড় ক্যান্ডেল আবার উপরে তোলার চেষ্টা করেছিল, বড় ক্যান্ডেল করে নিচে নামানোর চেষ্টা করেছে। সুতরাং এই লেভেলটা গুরুত্বপূর্ণ। এই লেভেলে কিন্তু প্রথমবার যখন এলো, তখন সে সাপোর্ট হিসেবেই দেখলো, কিন্তু এখন কালকে একে সুযোগ দেয় না, নিচে খোলে।
নিচে খুললে পরে তখন কিন্তু 750 এই বা 740 এটি কিসে পরিণত থাকবে, রেজিস্ট্যান্সে। আর যদি দেখেন যে এখানে ঘোরাফেরা করছে, হয়তো এই কাছাকাছি আসছে, তাহলে পরে এই যে একটা চ্যানেল, সেই চ্যানেল অনুযায়ী যতক্ষণ না এটাকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে আমরা চিন্তা ভাবনা করব না। কিন্তু খুব ফর শিওর 18,800, 25,830 এবং 740 এই দুটি কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আজকের জন্য। যদি মার্কেটের মধ্যে কোথাও খোলে তার জন্য এই ট্রেন লাইনের নিচে খুললে পরে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ট্রেন লাইনের উপরে খুললে সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। কিন্তু এখন 830 যদি লাইভ মার্কেটে পার করতে হয় তাহলে কিন্তু তাকে বড় বল প্রয়োগ করতে হবে। চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটেও কিন্তু একটা বুলিশ পিনাটেড প্যাটার্নের মতো করে আমি দুটো আপনাদেরকে টেনে রেখে দিয়েছি। আপনারা দেখুন যে এইভাবে কিন্তু যদি করেন তাহলে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। দেখুন, বড় টাইম ফ্রেমে করলে পরে কিছুটা সুবিধা হয় আর ছোট টাইম ফ্রেমে কিছুটা অসুবিধা হয়, সেটা আজকে প্রমাণ করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখার চেষ্টা করুন। দেখুন, বড় একটা ক্যান্ডেল কি করলো না 25,900 কাছাকাছি খুললো। 25,900 কাছাকাছি খুললো এবং কি রকম ঘটনা হয়েছে আমি আগে ছবিটাকে বন্ধ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, মন দিয়ে দেখুন। আমরা কি বলেছিলাম না, আমরা এইভাবে কিন্তু একটা ট্রেন লাইনকে আঁকতে পারি। সেই ট্রেন লাইনকে এঁকে রাখবেন। যদি মার্কেট নিচের দিকে খুলে তাহলে নিচের দিকে ভাববেন। মার্কেট অনেকখানি নিচের দিকে খুললো। নিচের দিকে খুলেই কিন্তু সে উপরের দিকে যায়নি। সাধারণত কি হয় না, সাধারণত গ্যাপ ডাউন খোলার পর মার্কেট কিন্তু উপরের দিকে যায়। যেহেতু খুব বেশি পয়েন্ট ছিল না, সে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেনি, যে বিয়ারিশ ভাবটা নিচের দিকে এসেছে। বেশ কিছুটা নিচের দিকে আসার পর কিন্তু সে ওটা তোলার চেষ্টা করছে। আপনারা যদি দেখেন তাহলে দাগ দিয়ে যদি আনেন তাহলে দেখবেন যে জায়গাটা থেকে একটি বড় ক্যান্ডেল এটাকে ভেঙেছিল এবং এটাকে সাস্টেন করার চেষ্টা করেছিল এবং মার্কেটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ঠিক উপর থেকে নিচে আসার সময় সেই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট দেয়। সেই জায়গাটাতেই কিন্তু একটা সাপোর্ট দেয় এবং সেই জায়গা থেকে সাপোর্ট দিয়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু আপনারাই বলুন, যে ব্যক্তি বা যারা এখানে একটা বেস তৈরি করে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছে, তার যে ক্ষমতাতে এত দূর গিয়েছিল, তার কি ক্ষমতা হলো যে এই ক্যান্ডেলের প্রথমটাকে ভেঙে দিয়ে উপরে ওঠার? ক্ষমতা হয়নি। সে নিচের দিক থেকে ধাক্কা খেয়ে আসে। সুতরাং আপনার এখানে বোঝাই উচিত যে এর কিন্তু অতটা বেশি আর শক্তি নেই। এবং মার্কেট যখন এর নিচে ক্লোজ করলো, তখন তারপর যখন আবার একটুখানি চেষ্টা করলো, কাছাকাছি গেল, কিন্তু দেখুন একই জায়গা থেকে সে ধাক্কা খেলো এবং নিচে এলো। সুতরাং আপনারা যদি দেখেন তাহলে এইভাবে একটা কিন্তু এম প্যাটার্নের উৎপত্তি হয়েছে এবং এম প্যাটার্নটাকে ভাঙার পর সেটা মোটামুটিভাবে একটা রিটেস্টের এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লোগুলোকে নিচের দিকে, হাইগুলোকে নিচের দিকে নামাচ্ছে, লোগুলোকেও নিচের দিকে নামাচ্ছে। সুতরাং সম্পূর্ণভাবে এই মার্কেট হচ্ছে সেল অন রাইজ। সেল অন রাইজ মার্কেট, কিন্তু সেইটা আমরা প্রথম থেকে বুঝবো কী করে? এখন তো তৈরি হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এইখানটাতেই আপনাদেরকে বুঝতে হতো, মার্কেট যখন ভেঙে নিচে নামলো এবং তারপর নিচে নামলো, ঠিক আছে, পুলব্যাক আসতে দিন, এর কি ক্ষমতা হয়েছে এর উপরে ওঠার? যখনই ক্ষমতা হলো না, তখনই মাত্র এখানকার বায়ার্স কিন্তু অতটা শক্তিশালী নয় আগেকার মতো। সুতরাং এ কিন্তু একবার করে ওঠার চেষ্টা করবে আর তাকে দমিয়ে দেবে, একবার করে ওঠার চেষ্টা করবে, দমিয়ে দেবে, একবার করে ওঠার চেষ্টা করবে, দমিয়ে দেবে। প্রত্যেকবারই কি এমন ঘটনা ঘটবে? একবার যখন ওঠার চেষ্টা করবে তখন একদম তো উপরে উঠবে, হ্যাঁ উঠবে, এবং তখন কিন্তু আপনি যখন দমানোর জন্য ভাববেন তখন কিন্তু আপনার স্টপ লস দিতে হবে। সবসময় তো মার্কেট একই রকম প্যাটার্নে যাবে না, এখান থেকে তো তার ট্রান্সফরমেশন ঘটবে, এবং যখন ট্রান্সফরমেশন ঘটবে তখন আপনাকে স্বীকার করে নিতে হবে এবং সেটা সহ্যও করতে হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছিল যে সেল অন রাইজ মার্কেট, দেখুন দুটো দিন তারা কি করছিল, 10-11 তারা কি করেছে, 10-11 পর্যন্ত একটা রেঞ্জে ছিল। সেই রেঞ্জ যখন ভেঙে গেল তখন কিন্তু মার্কেট নিচের দিকে নামবে। এইগুলোতে প্রত্যেক জায়গাতে আপনাকে সেল করতে হতো মার্কেট, সেটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এটাতে তো বোঝা গেল না যে বড় টাইম ফ্রেমে আর ছোটো টাইম ফ্রেমের মধ্যে কী আছে। দেখুন, চেষ্টা করলেই তো আর হবে না। এই জায়গাটাকে, এই যে জায়গা, এই যে লেভেল, সেই লেভেলটাকে বড় ক্যান্ডেল যখন ভাঙার পর উপর দিকে গেল, রেজিস্ট্যান্স ফেস করেছে, বড় ক্যান্ডেল পারেনি। তারপরে মার্কেটকে যখন উপরে খুললো তখন এখান থেকে সাপোর্ট নিয়েছে। আজকে ঠিক সেমনিভাবে এই লেভেলটাকে সে হারাতে চায়নি। অর্থাৎ এই যে 880-র একটু নিচে, অর্থাৎ 860 থেকে 870 এই যে রেঞ্জে, সেটাকে হারাতে চায়নি, তার উপরে কিন্তু খুলেছিল। কিন্তু দেখুন, তাকে নিচে নামিয়ে সেখানে একটা রিটেস্ট করলো এবং তারপর মার্কেট পড়ে গেল। আবার যখন চেষ্টা করলো এই লেভেলটাকে ধাক্কা খেলো। কিন্তু বড় টাইম ফ্রেমে এটা দেখলেন। ছোট টাইম ফ্রেমে যখন ছোট লেভেল দেখবেন তখন দেখবেন যে এই জায়গাটাতে ট্র্যাপ করা হয়েছে। কি করে ট্র্যাপ করা হয়েছে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। তো তার আগে
আমরা এটাকে একবার দেখি যে আমাদের যদি মার্কেট লেভেলস দিয়ে আমরা দেখতে চাই যে কোন জায়গা থেকে, দেখুন একদম পারফেক্টলি আমাদের কোন জায়গা থেকে এই জায়গাটাতে প্রথমবার যখন এলো, যখন কাছাকাছি প্রথমবার এলো তখন একটা সাপোর্ট নিচে রিভার্সাল জোন, আবার যখন মার্কেট এলো তখন আবার এখান থেকে একটা রিভার্সাল এলো, এই জোনে ধাক্কা খেয়েছে, আবার যখন একে নেবার চেষ্টা করছিল, যখন ভেঙে দিল তখন আর একটি লেভেল এলো এবং এখান থেকে রিভার্সাল জোন। সুতরাং আমরা জানেন যে গ্রিন জোনগুলো রিভার্সাল জোন, ইন্ট্রাডে রেঞ্জ এরা দেয়। বেশ, ওকে ফাইন। এবারে ছোট টাইম ফ্রেমে আসুন এবং ছোট টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করুন। এদিকে তাকিয়ে দেখুন, এদিকে তাকিয়ে দেখুন এখানে কি ঘটনা ঘটেছে। এখানে দেখুন মার্কেট এখান থেকে পড়েছে, মার্কেট ওপরে উঠেছে। এই লেভেলটা দেখে আপনার কি মনে হচ্ছে? এই লেভেলটা দেখে মনে হচ্ছে যে বাস এটা কিন্তু ব্রেকআউট করলো এবং ব্রেকআউটের পরে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাতে কি করলো না আপনাকে ট্র্যাপ করলো, এই জায়গাটাতে ট্র্যাপ করলো। যদি আপনার কাছে এই লেভেলটা থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে আমি এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আরও স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ট্র্যাপ করলো। আমি যদি এখানে একটা ইন্ডিকেটর লাগাই, যেটা আপনারা জানেন, তাহলে দেখবেন যে এখানে সেলস, এখানে লং সিগন্যাল জেনারেট হয়েছিল, লং সিগন্যাল জেনারেট হয়েছিল। কিন্তু এই জেনারেটটা, যেমন এখানে সেলস সলসিটিং জেনারেট হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যে জেনারেট হয়েছিল এখানে কিন্তু যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার উপরে কিন্তু পৌঁছেছিল। এটা কোথায় আমি দেখি, একটু হারিয়ে গেল আমার কাছে, এক মিনিট, এই যে সরি, 1 মিনিট সময় দিন আমাকে, লিভ। এই জায়গাটা 10টা 15 মানুষের মনের মধ্যে একটা জাগে যে ভেবেছিল যে হয়তো আমরা স্টার্ট নিউ। এই জায়গাটা ইন্ডিকেটারের নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু কি করেছিল, লংয়ের উপরে দেখুন ক্লোজ করেছিল। এই জায়গাটা ট্র্যাপ করেছে, লংয়ের উপরে কিন্তু ক্লোজ করেছে, লংয়ের উপরে কিন্তু ক্লোজ করেছিল। সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের এই পর্যন্ত যাওয়ার কথা, যদিও খুব বেশি পয়েন্ট নয়, এখানে 10 পয়েন্ট দূরে ছিল, 10 পয়েন্ট 890, আর এটা হচ্ছে 880, 10 পয়েন্ট দূরে টাচ করার কথা ছিল, কিন্তু মার্কেট সেটা সহ্য করেনি। কারণ কি হয়েছে না, এমন জায়গাতে এটা বাই সিগন্যাল বা লং সিগন্যাল দিয়েছিল, দেখুন সঙ্গে সঙ্গে এখান থেকে মার্কেট নেমেছে 8-9 পয়েন্টের দূর থেকে, আরও একটু উপরে গেছে, 8-9 পয়েন্ট কিন্তু টাচ করেনি, কাছ থেকে ফেরত এসছে। এখান থেকে যে লম্বা জার্নিটা শুরু করেছিল তার জন্য কিন্তু এই অনেকখানি দুর্বল হয়েছে এবং এর উপরে এই জায়গাটাতে পরিষ্কারভাবে ট্র্যাপ করে সঙ্গে সঙ্গে কিন্তু নিচে নামানো হয়েছে। কারণ এই বড় জায়গা যেটা, তারা কিন্তু চাইনি এই 25,880টাকে জিতুক, যেটি এই ছোটো টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু যখনই 1 ঘন্টা টাইম ফ্রেমে যাবেন তখন দেখবেন যে 25,880 কিন্তু আমাদের কী ছিল, আমাদের একটা মানে রেজিস্ট্যান্স জোন ছিল। কোনো একটা জায়গাতে আপনাদেরকে আমি দেখালাম যে 25,880, এই যে দেখুন 25,880 এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, যেটি বড় টাইম ফ্রেমে আপনাকে জয় করতে পারলো না। কিন্তু যেই ছোট টাইম ফ্রেমে গেলেন তখন কিন্তু আপনাকে ট্র্যাপের মধ্যে ফেললো এবং মার্কেট কিন্তু চলে এলো। আপনি জানেন যে এটা ক্লিয়ারলি ওপরে ওঠেনি, একটা লম্বা করেছে, এর উপরে একটা স্পষ্ট কী হোক না, ক্লোজিং হোক, একটা রিটেস্ট হোক, তারপর কিনবো। কিন্তু বড় টাইম ফ্রেমে দেখুন আপনি ট্র্যাপে পড়লেন না, কিন্তু ছোট টাইম ফ্রেমে কী করছেন, আপনি ট্র্যাপে পড়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি যদি মনে করেন যে না, আমি একটু ইন্ডিকেটরটাকে দিয়ে দেখি যে এখানটায় সত্যি করে কাজ করছে কিনা, আপনি যদি তাও দেখেন তাহলে দেখবেন যে সে কোন কালে একটা শর্ট সিগন্যাল জেনারেট করার পর কিন্তু সে কোনো রকম বাই সিগন্যাল দেয়নি এবং এই বাই সিগন্যালটাতে কিন্তু কোনো রকম উপরের দিকে যায়নি। আপনি অনায়াসে দেখতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। দেখুন কোন জায়গাটাতে, এই জায়গাটাতে বাই সিগন্যাল মানে মার্কেটের ধরনটাকে বোঝানোর চেষ্টা করছি, এখানে আমি কিছু দেখাচ্ছি না। দেখুন এখানে ট্র্যাপ করার চেষ্টা করেনি, খুব ক্লিয়ার কাট মার্কেট বলছে যে 25,860-এর উপরে। কেন 25,860 গুরুত্বপূর্ণ দেখেছেন? 25,860-এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু এখানে ট্র্যাপ করছে না বড় টাইম ফ্রেমে। আপনারা বুঝতে পারবেন যে বড় টাইম ফ্রেমে কাজ করাটা একটু সুবিধাজনক। হ্যাঁ, স্টপ লসটা একটু বড় হয়। দেখুন ওর নিচে কিন্তু হয়নি, বাই সিগন্যাল দিয়েছে যে আপনি রেডি থাকুন, রেড সিগন্যালে, কিন্তু ওর উপরে দেখুন ক্লোজ হয়নি। যদি বাই চান্স কেউ কিনেও নেয়, একদম দেখুন ডট টু ডট আমার লেভেল টার্গেট 2 কিন্তু টাচ করেছে এবং তারপর কিন্তু এই লেভেলের পরে নিচে সে কিন্তু রেজিস্ট্যান্সের দিকে ধীরে 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 আসছে। সুতরাং আমরা দেখতে পেলেন যে বড় টাইম ফ্রেমে কিন্তু আপনাকে কি করানো হচ্ছে, যে অতটা ট্র্যাপ করতে পারছে না। আপনি যখন বড় টাইম ফ্রেম 2 ঘন্টা টাইম ফ্রেমে করছেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে করছেন, আপনি অনেক ক্লিয়ার কাট জিনিস বা সিদ্ধান্ত পাবেন।
ঠিক আছে, অন্য একটা জিনিস আপনাদেরকে দেখানো হলো। এবারে চলে আসুন একটুখানি ওপেন ইন্টারেস্ট নিয়ে আমরা দেখি, এবং ওপেন ইন্টারেস্টকে যদি নিয়ে দেখেন তাহলে প্রথমেই আজকে কাকে দেখতে হয়। এখন 26,000 দেখাটা অত গুরুত্বপূর্ণ নয়। 25,900 দেখি, 25,900 রেজিস্ট্যান্সে দেখুন 1,74,000, সাপোর্ট দেখুন মাত্র 64,000। ভয় পেয়ে 30,000 পালিয়েছে, 30,818 জন ভয় পেয়ে পালিয়েছে। আর ইন্টারডেতে কলের চেঞ্জ হয়েছে 1,12,000। অর্থাৎ সবাই মিলে চাইছে যে এর উপরে কোনোভাবেই মার্কেটকে উঠতে দেবো না। তাহলে আর উঠতে পারে? এখানে এই নিচের এই চার্টটাকে দেখলে পরেই আপনারা খুব পরিষ্কার হবে, যখন দেখা অভ্যাস হয়ে যাবে। আপনারা দেখুন এই জায়গাটা, সরি, ওপেন ইন্টারেস্টটা খুলুক। এখানে ওয়াই বিল্ড আপ দেখানো হচ্ছে। এখানে আপনি দেখুন যেখানে কতটা লং তৈরি হচ্ছে, অর্থাৎ কতটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আর এখান থেকে দেখুন ভয় পেয়ে সব পালিয়েছে। সুতরাং খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন ধীরে ধীরে মার্কেট নেগেটিভ দিকে যাচ্ছে, হওয়ার মতো একটা প্রবণতা তৈরি করেছে। তো আমরা দেখব 17 তারিখ পর্যন্ত কি হয়। কালকে অন্ততপক্ষে একটা ক্রুশিয়াল দিন। আমরা দেখতে চাই যে 900-র উপরে উঠছে না নিচে রয়েছে। লেভেলগুলো আপনাদের কাছে সমস্তগুলো আপনাদের কাছে কাজ রয়েছে, আপনারা দেখেছেন। এবং এখানে বারবার আজকে কিন্তু মার্কেট তোলার চেষ্টা করছিল। কী দেখে বুঝবো? একটা দেখুন ডাইভারজেন্স যদি আপনাদের ইন্ডিকেটরটা দিই তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন মার্কেট এখানে কি হলো, এখানে একটা ভলিউম ডাইভারজেন্স হলো, বুল ভলিউম মার্কেট উঠেছে। মার্কেটকে আবার যখন হলো ভলিউম ডাইভারজেন্স এবং আর একটা ডাইভারজেন্স, দুটো হয়েছে, মার্কেট ওঠার চেষ্টা করেছে। আবার একবার ভলিউম ডাইভারজেন্স হলো, মার্কেট ওঠার চেষ্টা করেছে, কিন্তু মার্কেটকে নামানো হচ্ছে। আবার ভলিউম ডাইভারজেন্স হলো, মার্কেট কিন্তু করলো। সুতরাং ডাইভারজেন্স কিন্তু বারে বিভিন্ন ধরনের ডাইভারজেন্স এখানে হয়েছে। শুধুমাত্র কিন্তু ভলিউম ডাইভারজেন্স হয়েছে তা না, আরও অনেক বেশি ডাইভারজেন্স হয়েছে। সুতরাং এই ডাইভারজেন্স হওয়ার জন্য মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেতে পারছে না। কোথায় না 200-তে ধাক্কা খেয়ে ফিরছে, দেখছেন এটা 5 মিনিট টাইম ফ্রেমে। তো এই হলো সমস্ত বিষয় নিয়ে আমি চেষ্টা করলাম বহু রকম করে আপনাদেরকে বোঝানোর। আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম। যাক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।